যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ঘোষণার পরই শুরু হয়েছে ধরপাকড়। গত 3 দিনে আটক করা হয়েছে 500-এরও বেশি অবৈধ অভিবাসীকে। সামরিক বিমানে করে যুক্তরাষ্ট্র থেকে বের করা হচ্ছে অবৈধ অভিবাসীদের। আরও জানাচ্ছেন আফসানা শাওন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হতেই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার এবং নির্বাসিত করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, অভিবাসীদের ফেরত পাঠানোর ফ্লাইট শুরু হয়েছে। তিনি বলেন, ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান শুরু হয়েছে এবং প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। তবে নিউ ইয়র্ক শহরের মেয়র রাস জে বারাকা বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমসের এজেন্টরা একটি স্থানীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নথিপত্রবিহীন বাসিন্দাদের এবং নাগরিকদের গ্রেপ্তার করেছে, যা আদালতের অনুমতি ছাড়া করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে একজন সাবেক মার্কিন সেনাও রয়েছেন। এদেরকেও ধর্ষক, খুনি বা অপরাধী নন। সমস্যাটা হলো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আইসিই সেখানে গেছে। আমরা রাজনীতি নিয়ে ভিন্নমত রাখতেই পারি, দেশের অর্থনীতিতে অভিবাসীদের কি অবদান তা নিয়ে আমার সাথে দ্বিমত করতেই পারেন। আমার সাথে দ্বিমত করতে পারেন যে অভিবাসীরা অপরাধী তো নয়ই, বরং তারা ভুক্তভোগী। কিন্তু একটা বিষয়ে একমত হতেই হবে যে বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রকে আলাদা করে এর সংবিধান। C-17 বিমানে করে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার দুটো সামরিক বিমানের এক একটিতে 80 জন করে অভিবাসীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালায়। দক্ষিণের সীমান্তে আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিয়েছে পেন্টাগন। এর মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট 82 এয়ারবোর্ন ডিভিশনের সেনারাও। মার্কিন সরকারের এসব কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা। শুধু তাই নয়, ট্রাম্পের এই সিদ্ধান্তে মেক্সিকো সীমান্তেও আটকা পড়েছেন অনেক অভিবাসন প্রত্যাশী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দরজা বন্ধ করে দেয়, আমরা আটকে গেছি। আমাদের জন্য সবার দরজা বন্ধ। আগের মতো যেখানে ইচ্ছা যাওয়া যায় না। অভিবাসন কর্তৃপক্ষ সারাক্ষণই আমাদের খুঁজছে। এখন সময়টা খুব কঠিন। এদিকে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন লস অ্যাঞ্জেলেসের মানুষ। ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের সময় বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা। এর আগে ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনই দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন এবং অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দেন। তিনি রিমেইন ইন মেক্সিকো নীতি আবারও কার্যকর করার পরিকল্পনা করছেন, যার ফলে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোতেই থাকতে হবে। আফসানা শাওন, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে আরও এক মেয়াদ থাকার সুযোগ করে দিতে সংবিধানের 22তম সংশোধনী পাল্টে ফেলার প্রস্তাব এনেছেন রিপাবলিকান এক কংগ্রেসম্যান। টেনেসি থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত অ্যান্ডি ওগলস বৃহস্পতিবার এই জয়েন্ট রেজলিউশনটি আনেন। তার প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বমোট 3 মেয়াদ দায়িত্ব পালন করতে পারবেন, তবে টানা 2 মেয়াদে থাকতে পারবেন একবারই। তবে তার এই প্রস্তাব গৃহীত হতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই 2/3 সদস্যের সমর্থন লাগবে, অনুমোদন লাগবে 3/4 রাজ্যেরও। ট্রাম্পের রিপাবলিকানরা এবার কংগ্রেসের 2 কক্ষের সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংবিধান বদলে ফেলার মতো সদস্য তাদের নেই। এমনকি রিপাবলিকান সব সাংসদও যে এই প্রস্তাবের পক্ষে থাকবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এই ব্যক্তির নিয়োগ চূড়ান্ত হতে বেশ বেগ পেতে হয়েছে। সিনেটে ডেমোক্রেটরা তারা ব্যাপক বিরোধিতা করেছেন, তাদের কাতারে সামিল হয়েছিলেন কয়েকজন রিপাবলিকানও। যুক্তরাষ্ট্রের সিনেটে হেগসেথের পক্ষে ও বিপক্ষে 50টি করে ভোট পড়ে। ডেমোক্রেট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথের নিজ দল রিপাবলিকানদেরও 3 সদস্য তার বিপক্ষে ভোট দিয়েছেন। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিনেটে ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পক্ষে ভোট দেওয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হলো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেক ভোটে মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগ চূড়ান্ত হলো। প্রথম ঘটনাটিও ছিল ট্রাম্পের শাসনামলে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার মনোনীত শিক্ষামন্ত্রী বেটসি ডেভিসের নিয়োগ চূড়ান্ত করতে
ভাইস প্রেসিডেন্টের ভোট প্রয়োজন পড়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য করার প্রস্তাবের প্রতিক্রিয়ায় কানাডা ইজ নট ফর সেল লেখা টুপি ভাইরাল হয়েছে। অটোয়া ভিত্তিক ডিজাইন ফার্মের প্রতিষ্ঠাতা লিয়াম মুনি এই টুপি তৈরি করেছেন। গত সপ্তাহে অটোয়ার অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড এই টুপি পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অন্যান্য প্রাদেশিক প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর টুপিটি সবার নজর কাড়ে। কানাডা থেকে পণ্য আমদানির উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা লিয়াম মুনি জানান, ট্রাম্পের কথার প্রতিক্রিয়া হিসেবে এই টুপি নকশা করা হয়েছে। মূলত ফক্স নিউজের ডগ ফোর্ডের দেয়া এক সাক্ষাৎকার থেকে টুপি বানানোর আইডিয়া তার মাথায় আসে। উপস্থাপক ফোর্ডকে বলেছিলেন কানাডা যুক্তরাষ্ট্রের রাজ্য হয়ে গেলে সুবিধাই হবে, কিন্তু জবাবে ফোর্ড বলেছিলেন কানাডা বিক্রির জন্য নয়। ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 8 জন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 7 জন। স্থানীয় সময় শুক্রবার সকালে কারখানাটির এলটিপি সেকশনে এই বিস্ফোরণ ঘটে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি এক অনুষ্ঠানে বিস্ফোরণে হতাহতদের তথ্য নিশ্চিত করে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। জানা যায়, বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ে এবং 12 জনের বেশি শ্রমিক আটকা পড়ে। প্রাথমিক চেষ্টায় 3 জনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ সরানোর জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছে জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর আওয়াজ 5 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবকিছু প্রস্তুত করেছেন। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা থেকে সরে এসেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। ফলে রাজপথে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইমরান খানের নির্দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর আলী খান সিদ্ধান্তের ঘোষণা দেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেছেন, সরকার পিটিআইয়ের দাবিগুলো মেনে নিতে ব্যর্থ হওয়ায় আলোচনা বন্ধ করা হয়েছে। গহর খান আরও বলেন, 2 দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন ছিল প্রধান শর্ত, কিন্তু সরকার তা না নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে সরকার বলছে, আলোচনার সময় সীমাবদ্ধতার মধ্যে তারা জোট সঙ্গীদের জন্য পরামর্শ করছিল। সরকার প্রতিনিধি ইরফান সিদ্দিকী পিটিআইয়ের সিদ্ধান্তকে আকস্মিক ও হতাশাজনক বলে মন্তব্য করেন। পিটিআই জানিয়েছে, তারা আবারও রাজপথে আন্দোলনের পরিকল্পনা করছে। আর সরকারের মুখপাত্র আকিল মালিক বলেছেন, আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, সহিংসতা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরে জেনিন শহরে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত 20 জানুয়ারি থেকে শুরু হয় অভিযানে। এরই মধ্যে নিহত হয়েছে অন্তত 14 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 40 জন। জেনিনের একটি শরণার্থী শিবির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। সেখানে বসবাসরত ফিলিস্তিনের ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও দোকানপাটও ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন ফিলিস্তিনিকেও গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। গ্রেফতারকৃতদের নিকটবর্তী তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধবিরতির পর আক্ষরিক অর্থে উভয় সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র এবং নিজের নেতৃত্বাধীন জোট সরকার উভয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থায় আছেন তিনি। ট্রাম্প চাইছেন এটি হবে যুদ্ধের স্থায়ী অবসান, কিন্তু ডানপন্থী ইসরায়েলি নেতারা জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও হামলা না চালালে নেতানিয়াহু সরকারকে উৎখাত করবেন তারা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। একদিকে যুদ্ধবিরতির ধারাবাহিকতা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন থেকে ব্যাপক চাপ রয়েছে নেতানিয়াহুর ওপর। অন্যদিকে তার নেতৃত্বাধীন জোট সরকারের একাধিক কট্টর শরিক দল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গাজায় আবারও সামরিক অভিযান শুরু না হলে সরকার থেকে সরে যাবেন তারা। নেতানিয়াহুর জোট সরকার রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাম্পের সমর্থন ধরে রাখা অপরিহার্য। ট্রাম্প এই যুদ্ধবিরতিকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই ইসরায়েলের পুলিশ বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির তার রাজনৈতিক দল জিউইশ পাওয়ার পার্টি সহ
সরে গেছেন জোট সরকার থেকে। গত 19 জানুয়ারি বিরতির প্রথম দিনই সরকার থেকে বিদায় নিয়েছেন তিনি। আর দেশটির অপর কট্টরপন্থী নেতা এবং বর্তমান সরকারের অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ জানিয়েছেন, বিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর যদি গাজায় সামরিক অভিযান শুরু না হয় তাহলে তিনিও তার দলসহ জোট ছেড়ে দেবেন। প্রথম পর্বের যুদ্ধবিরতি 6 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা। 16 দিন পর অর্থাৎ 4 ফেব্রুয়ারি ইসরায়েল ও হামাস দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে। এই আলোচনার লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। যুদ্ধবিরতির পর ট্রাম্প বলেছেন, আব্রাহাম চুক্তির প্রসার ঘটিয়ে তিনি সৌদি আরবকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চান। তবে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্ররা এতে তীব্র আপত্তি জানিয়েছে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে 70% ইসরায়েলি গাজা যুদ্ধবিরতিকে সমর্থন করে। তবে দ্বিতীয় পর্বের আলোচনায় হামাসকে গাজা শাসনের বাইরে সরানোর বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নেতানিয়াহু জানিয়েছেন, যদি ইসরায়েল আবার যুদ্ধ করতে বাধ্য হয় তবে নতুন উপায় এবং প্রবল শক্তি দিয়ে তা করবে। সৃষ্টি ঘটক, 71। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। শুক্রবার ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে এই হামলা চালায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে, লেবাননের পক্ষ থেকে চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা NNA জানায়, এদিন ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আইতারুন শহরে ঘরবাড়ি ধ্বংস করে, কান্তারা শহরের একটি মসজিদে হামলা চালায় এবং রাব থালাথিনেও বোমা হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি চুক্তির সময়সীমা অতিক্রম করেও সেনা অবস্থান বজায় রাখার পরিকল্পনা করছে। এর পেছনে যুক্তি দেওয়া হয়েছে, লেবাননের সেনাবাহিনী দক্ষিণে ধীর গতিতে মোতায়েন হওয়ায় হিজবুল্লাহ সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 3 জন বেসামরিক নিহত ও একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোরে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ড্রোনের ধ্বংসাবশেষে 2 পুরুষ ও 1 নারী নিহত হয়েছেন এবং এই হামলায় আরও একজন আহত হয়েছেন। কিয়েভের আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি বহুতল আবাসিক ভবন এবং বেশ কিছু বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ছোড়া 58টি ড্রোনের মধ্যে 25টি ড্রোনকে ভূপাতিত করেছে। গেল 3 বছরের কাছাকাছি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, 2024 সালে রাশিয়া 7,000-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা 2023 সালের তুলনায় দ্বিগুণ। স্পেনের ক্যানারি দ্বীপের উপকূল থেকে 67 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এরপর তাদের আর্গেনেগুইন বন্দরে পাঠানো হয়েছে। স্পেনের আর্কিপেলাগো থেকে 60 মাইল দূর থেকে এসব অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 2 জন নারীও আছেন। স্পেনের উত্তর পশ্চিমের 7টি দ্বীপে মূলত অভিবাসীদের ঢল নেমেছে। সাধারণত মালি, সেনেগাল ও মরক্কো থেকে অবৈধ পথে ইউরোপে ঢোকার জন্য স্পেনের এই পথটা ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টানা 2 বছর ধরে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী অবৈধ পথে স্পেনে ঢোকার রেকর্ড করেছে। গত বছর 46,843 জন অভিবাসী স্পেনে ঢুকেছে, তাদের মধ্যে 73% অবৈধ। আর চলতি বছর 25 দিনে অবৈধ অভিবাসী স্পেনে ঢুকেছে 3,223 জন। যুক্তরাজ্য আয়ারল্যান্ডে আঘাত এনেছে শক্তিশালী ঝড় আইওউইন। নর্দার্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বেশ কিছু এলাকায় চলছে শক্তিশালী এই ঝড়ের তাণ্ডব। শুক্রবার ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডে ঘূর্ণিঝড় আইওউইনের কারণে এক দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের কোথাও কোথাও ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার। বৈরী আবহাওয়ার কারণে আকাশ ও নৌপথে বিঘ্ন হয়েছে যান চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে 5 লাখের বেশি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ।